পড়াশুনো করো, চাকরির কোনো অভাব নেই। সবাই বলে চাকরির অভাব, আমি বলি চাকরিরতে ঠিক মতন কন্ট্রিবিউট করার লোকের অভাব। সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গ চাকরির কোনো অভাব নেই। এন্টারপ্রেনারের কিন্তু রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে। এই রিস্ক নেওয়ার ক্ষমতা জেনেটিক্যালি কিছু আসে, কিছু নিজে ডেভেলপ করে। প্রথম থেকেই বলতেন যে আমি বড় মাইনে চাকরি করবো না, বড় মাইনে দেবো লোককে। সো এই প্যাশনটা নিজের মধ্যে না থাকলে এন্টারপ্রেনার হয়ে যাবে। সেটা সবার মধ্যে থাকে না, সবার মধ্যে আসেও না। এজ ইজ জাস্ট আ নাম্বার অ্যান্ড ইউ হ্যাভ টু বি ইয়াং। মোদিজিকেও লোকে ক্রিটিসাইজ করছে, মমতা দিদিকেও ক্রিটিসাইজ করছে, আর আমি তো সেখানে একটা ইঁদুরের মতো। নমস্কার, এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এক বহুমুখী প্রতিভাসম্পন্ন এক ব্যক্তিত্ব। তো প্রতিদিন আমরা বিভিন্ন মানুষদের আপনার কাছে নিয়ে আসি, আপনারা শোনেন, এক্সপ্লোর করেন নতুন নতুন ইনফরমেশন। আগের এপিসোডে আমরা যেরকম শুধুমাত্র চা বা টি কোনটা আপনি খান এটা নিয়ে আমরা কিন্তু প্রশ্ন করেছিলাম, এবং অনেকেই এটা খুব উপভোগ করেছেন যে আমরা জানতাম ইংলিশে টি, বাংলায় চা, কিন্তু চা এবং টি এই দুটো যে ডিফারেন্ট এটা কিন্তু অনেকে জানতে পেরেছেন। তো যাই হোক, আজকে আমাদের সঙ্গে যিনি উপস্থিত আছেন বহুমুখী ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ, সঙ্গীত শিল্পী এবং একজন অনুপ্রেরণাদায়ক বক্তা। হ্যাঁ, ঠিকই শুনছেন। তো আমরা আমাদের আজকের এপিসোডে আমরা স্বাগত করে নেব ডক্টর প্রফেসর সুজয় বিশ্বাসকে। নমস্কার। নমস্কার। যিনি টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও এবং একজন সমাজসেবীও। জ্ঞানের এক নতুন দুনিয়ায়। আমি দীপদত্ত, আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ দীপদত্ত এই চ্যানেলটি। সাবস্ক্রাইব করে নিন। প্রত্যেক দিন নতুন নতুন মানুষদের সাথে আমাদের যে এক্সপিরিয়েন্স, তাদের যে জীবনের ওঠাপড়া, তাদের যেভাবে বড় হওয়া, সেগুলো যদি আপনারা শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে। প্রতি শুক্রবার সন্ধে 8টার সময় আমাদের কিন্তু নতুন নতুন পর্ব রিলিজ হচ্ছে। আচ্ছা সুজয় দা, আপনাকে দাদা বলেই আমরা সম্বোধন করি। যদিও আপনি আমাদের থেকে অনেক এক্সপিরিয়েন্স বলুন, সিনিয়রিটি দিক থেকে, সব দিক থেকেই আপনি অনেক বড় মাপের একজন মানুষ। মানে আপনাকে দেখলে আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত কিছু শিখি। আপনার যে জয়ের পথে সঙ্গে সুজয়, এই যে এপিসোডটি আমরা আজকে কিন্তু বলতে গেলে পডকাস্টারের পডকাস্ট করছি সত্যি কথা বলতে। তো তোমার এই যে তোমার একটা জীবনে স্থিতধী ব্যাপার ছিল, সব কিছু তো সবই ঠিকঠাক চলছিল, হঠাৎ করে এই যে তোমার একটা প্রোগ্রাম তুমি করো, এই প্রোগ্রামটা কেন করলে, এর রিজন যদি একটু বলো। প্রথমেই আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার এক্সপ্লোর উইথ দীপদত্ততে বলার জন্য। তার কারণ আমি বলি শব্দই ব্রহ্ম, সুতরাং এবং প্রত্যেক সপ্তাহে জয়ের পথে সঙ্গে সুজয় আমি সেই কাজই করে দিচ্ছি। নানান মানুষকে আমিও এক্সপ্লোর করি, তাদের জার্নি অফ লাইফ। সেইটা করা কেন করলাম একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই প্রশ্নটা পড়লে আমার খুব ভালো লাগে, কেন জয়ের পথে সঙ্গে সুজয় ইজ আ প্রোগ্রাম ভেরি ক্লোজ টু মাই হার্ট। এবং এই প্রোগ্রামটা প্রায় 9 বছর চলছে, 453তম এপিসোড আজকে হয়ে গেল। রাইট। সেই সময় তুমি করছো প্রশ্নটা, মানে আমি প্রথমে বলি যে ম্যানেজমেন্ট পড়তে গিয়ে আমি ডিবেটিং শুরু করি, এবং ডিবেটিংয়ে আমি প্রথম 6 মিনিট যখন বলতে হয়েছিল পা কেঁপে গেছিলো, কিন্তু তারপরে প্রিপেয়ার্ড না হয়ে গেছিলাম। তারপরে বুঝতে পারি যে কথা বলার জন্য শুধু মানে আই ওয়াজ আ কম্পালসিভ স্পিকার, শুধু আমার মনে হচ্ছিলো আমি যে কোনো বিষয়ে বক্তব্য রাখতে পারি, কিন্তু সেই দিন আমার নিজের বোধ হয় যে যে কোনো বিষয়ে কথা বলতে গেলে তার যদি জ্ঞান না থাকে সেই কথাটার কোনো ভ্যালু থাকে না। সুতরাং আমি তারপর থেকে কোনো ডিবেটে কিন্তু আমি পজিশন ছাড়া পাইনি, এবং ইদার ফার্স্ট কিংবা সেকেন্ড কিংবা থার্ডের মতো আমি এমন হয়নি যে ডিবেট হয়েছে আমি কোনো পজিশন পেলাম না। ওয়ান, সেখানে আমি দীর্ঘদিন পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ কম্পিউটারাইজেশন হেড করেছি ওয়েবেলের হয়ে, একটি আমেরিকান সংস্থা আমি কাজ করতাম, তারা ওয়েবেলের কাজ করতো। সেখানে দেখি যে মানে পুলিশের যে ঊর্ধ্বতন কর্তারা আমার কথা শুনছেন, বুঝছেন, তাকিয়ে আছেন আমার দিকে, এবং নিজেদের মধ্যে কথা বলছেন না। তখনও এত অবশ্য মোবাইল আসেনি যে মোবাইলের দিকে তাকাচ্ছেন, এখন সেটা, কিন্তু আমি দেখলাম যে আমার কথা শুনছেন।
প্রায় 17 বছর আগে টেকনো ইন্ডিয়াতে জয়েন করে আমি দেখি যে ছেলেমেয়েরা কথা খুব ইন্টারেস্ট নিয়ে শুনছে, এবং ফ্যাকাল্টিরা, অন্যান্য যারা সাবস্টাফ, সবাই আমার সাথে কথা বলে খুশি হচ্ছে। মানে তাদের জীবনের যে, সবার জীবনে তো আমি বলি যে ফেসবুকের জীবন না, আমি মজা করে বলি যে ফেসবুকে পিৎজা খাচ্ছে, আসলে বাড়িতে রুটি খাচ্ছে। সো ফেসবুকের জীবন না, সবার জীবনেই পরিশ্রম আছে, ক্লান্তি আছে, চ্যালেঞ্জ আছে, তার মধ্যে দেখছি যে একটু হলেও আনন্দ নিয়ে আসতে পারছি। বছরের পর 2008-এ জয়েন করি টেকনো ইন্ডিয়া, এবং 2016-তে আমি জয়ের পথের সঙ্গে সুজয় শুরু করি। তার কারণ তখন একটা হয় যে এই আনন্দটা কিংবা এই সাফল্যের যে মন্ত্রটা কী করে যে সফল মানুষদের দিয়ে বাংলার মানুষের কাছে পৌঁছে দেব, সেটার একটা নিজের মধ্যে একটা বোধ জাগে যে আমার কিছু করতে হয়, শুড গিভ ব্যাক টু দ্য সোসাইটি। আমার মনে হচ্ছে আমার স্ত্রী সেন্ট জেভিয়ার্স কলেজের খুব নামকরা প্রফেসর ডক্টর চন্দ্রানী বিশ্বাস, আমার মেয়ে বৈষ্ণব বিশ্বাস মাধ্যমিকে 9th, 2015 উচ্চ মাধ্যমিকে 10th, 2017 ইলেকট্রনিক্সে ফার্স্ট ক্লাস, আমার মা 1965-তে ইকোনমিক্সে MA করেন যাদবপুর ইউনিভার্সিটি থেকে, প্রিন্সিপাল ছিলেন পার্কসাস গার্লস হাই স্কুলের। বাবা এখনও রয়েছেন আমার সাথে যাদবপুরের মেকানিক্যাল, আমার ভাইয়ের দুজনে। সো আই থট যে আই কাম ফ্রম আ ব্লেসেড ফ্যামিলি, এবং আমার সবসময় মনে হয় কিছু বছর টেকনো ইন্ডিয়া থাকার পর যে আমি প্রাপ্যর চেয়ে বেশি পেয়েছি, ফিরিয়ে দেওয়ার সময় এসে গেছে। 50 ক্রস করে মনে হচ্ছে ফিরিয়ে দেওয়ার সময়, এবং সেই সময় থেকেই কিন্তু আমি এটা শুরু করি। এবং জ্যাকমা বলছেন যে 20-22 বছর অবধি খুব ভালো করে পড়াশোনা করো, 20 থেকে 30 অবধি খুব ভালো করে কাজ শেখো, ইদার আন্ডার আ গুড বস আর আন্ডার এ স্মল কোম্পানি, কেন বড়ো কোম্পানিতে প্রসেস কাজ করে। 30 থেকে 40 এন্টারপ্রেনার হওয়ার চেষ্টা করো, 40 থেকে 50 যে কাজটা ভালো করে জানো সেই কাজটাই ভালো করে করো। 50-এর ওপর, মানে যখন ইউ হ্যাভ লিভড হাফ আ সেঞ্চুরি, তার মানে বাকিটা বোনাস, দেন গিভ ব্যাক টু দ্য ইয়াঙ্গার জেন ফর ইন্সপায়ারিং দ্য জেনারেশন। সেটা আমি করছি। সেই জন্যই জয়ের পথের সঙ্গে সুজা শুরু করা, সেই জন্যই জয়ের পথের সঙ্গে সুজা এত প্যাশনেটলি করা। এবং আমি বলি যে শুধু মন্ত্রী, মানে আমলা মন্ত্রীরা শুধু মানে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল, নেতা, মন্ত্রী কিংবা আমলারা করবেন না, সোনার বাংলা করবে আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা গড়ি, হাতে হাত ধরি সোনার বাংলা। আমার হাত বাড়িয়েছি আমি জয়ের পথে দিয়ে। সো দ্যাটস দি রিজন দ্যাট জয়ের পথে সঙ্গে সো ক্লোজ টু মাই হার্ট। অদ্ভুত সুন্দর, মানে এই জন্যই মানে আমি এত তোমাকে ফলো করি এতদিন পরে, তোমার এই বহুমূল্যবান সময় থেকে তুমি একটু সময় বার করেছো এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই চ্যানেলটিতে আসার জন্য। তো অসংখ্য ধন্যবাদ তোমার এই এত ভালো। আমি বলতে চাই দীপকে কিন্তু খুব চিনতাম না, আমি একটা অ্যাঞ্জেল ইভেন্টসের একটা প্রোগ্রামে যাই, সাথে পরিচয় হয়, খুব খোলা মনের মানুষ। তারপর থেকেই এবং যখন বলে এমনি সত্যি টেকনো ইন্ডিয়া সারাদিন কাজ করে, অন্যান্য কাজ করে, এটা হেভি স্কেডিউল, এটা আমি নিজের মার্কেটিংয়ের জন্য বলছি না, হ্যাভ আ ভেরি হেভি স্কেডিউল। কিন্তু শনিবার এই সন্ধ্যেবেলাটা, সন্ধ্যে 7টা 7:30 পর আমি জানি আমি কিছু টাইম দিতে পারবো যদি কোনো ইভেন্ট না থাকে। এবং আজকে মেডিটেভ পয়েন্ট যে আমি যাকে কথা দিয়েছি আমি যাব, আমরা ঠিক আসি, অফলাইনে অনেক গল্প করি, এখন শুরু হয়েছে আমাদের কথা। এবং ওর যে প্রচেষ্টাটা, আবার বলছি, আমি সোনার বাংলা গড়ার যারা চেষ্টা করবেন তাদের সাথে আছি, এবং সেখানে যদি আমার কথা শুনে একজন লোকও অনুপ্রাণিত হয়, আমি মনে করবো আমার জব ইজ ডান। হ্যাটস অফ টু ইউ দাদা। এবার আমরা একটা কোয়েশ্চেনে আসি। টেকনো ইন্ডিয়া গ্রুপের যখন তুমি নেতৃত্ব দেওয়া শুরু করলে, কঠিনতা তোমার জীবনে কি কি এসেছে সেটা যদি একটু আমাদেরকে শেয়ার করো। না, আই উইল বি ভেরি ফ্র্যাঙ্ক অ্যান্ড অনেস্ট। আমি যখন টেকনো ইন্ডিয়া গ্রুপে এসেছি 2008-এ, টেকনো ইন্ডিয়া গ্রুপ অলরেডি তখন 10 বছর তাদের ইঞ্জিনিয়ারিং কলেজ চালানো হয়ে গেছে। টেকনো ইন্ডিয়ার প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ করে 1998 সালে। শুধু আমি যখন থেকে 10 বছর ইঞ্জিনিয়ারিং কলেজ করা হয়ে গেছে। এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ, মানে যেটা ICI হিসেবে শুরু করে, সেটা 1985 সালে ট্রাস্টটা ফর্মড হয়। শুধু 15 আর 23 বছর। শুধু ইটস নট দ্যাট যে টেকনো ইন্ডিয়া গ্রুপে এসে আমি তাকে ব্যবসা রোল করতে শুরু করেছি, এটা বললে আমি সম্পূর্ণ মিথ্যে কথা বলবো। আমি যেটা করিনি সেটা, কিন্তু তারপর আসার পর থেকে, যেহেতু আমার একটা ভালো ব্যাকগ্রাউন্ড ছিল, আমি সাউথ পয়েন্ট থেকে পড়েছি, আমি যাদবপুর থেকে ইঞ্জিনিয়ারিং করেছি, আমি MBA-তে ফার্স্ট হয়েছি। সুতরাং আমি আমার সাথে যে আনুষাঙ্গিক যে কোল্যাটারাল যে জিনিসগুলো, সেইগুলো টেকনো ইন্ডিয়া টপ লিডারশিপকে এবং টেকনো ইন্ডিয়ার ফ্যাকাল্টিদের, টেকনো ইন্ডিয়ার স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিতে চেষ্টা করেছি। তাতে আমার মনে হয় সামগ্রিকভাবে টেকনো ইন্ডিয়া গ্রুপ উপকৃত হয়েছে। যারা বলেন যে স্যার আপনার থেকে
আমি খুব মোটিভেটেড হয়েছি, খুব ভাল লেগেছে আপনার কথা শুনে, অনুপ্রাণিত হয়েছি। সো আই ট্রাই টু অ্যাড ভ্যালু, মানে সেটাই তো আমার করার কথা ছিল, মানে দ্যাট ওয়াজ হোয়াট ওয়াজ সাপোজ টু ডু, টু অ্যাড ভ্যালু টু টেকনো ইন্ডিয়া গ্রুপ স্টুডেন্টস, ফ্যাকাল্টি, স্টাফ, সাব স্টাফ, এবং সবার মধ্যে একটা ভালো একটা অ্যাটমসফিয়ার, বলে ইকোসিস্টেম অ্যান্ড এনভায়রনমেন্ট মেক্স এ ম্যান। সেই ভালো ইকোসিস্টেমে এনভায়রনমেন্ট করার জন্য আমি বছরের পর বছর চেষ্টা করেছি, এবং সেই চেষ্টার কিছু ফল পেয়েছি। মানে কোনো কোনো চেষ্টাই তো এমন হয় না যে পুরোটা সার্থক হয়, কিন্তু আই ট্রাই টু বেটার মাই সেলফ এভরি ডে। আমি বলি যে আমি প্রত্যেক দিনের থেকে শিখি, এবং তারপরের দিন যে তার চেয়ে আর একটু ভালো হতে পারে তার চেষ্টা করে আমি চেষ্টা করে গেছি। সেই চেষ্টা আমার এখনও রয়ে গেছে। আমি আমার টপ লিডারশিপকেও বলেছি যে শেষ দিন পর্যন্ত আই এম ভেরি ইন্ডেটেড টু টেকনো ইন্ডিয়া, কারণ আমি প্রথম থেকে ভালো কোম্পানিতে, ভালো স্কুলে পড়েছি, ভালো কলেজে পড়ে, ভালো চাকরি করেছি, কিন্তু আমার যেটা নিজের মধ্যে ছিল, হয়তো সকল মানুষের মধ্যেই আছে, যে নিজের পরিচিতি হওয়া, সেটা টেকনো ইন্ডিয়াতে এসেই হয়েছে। তাই জন্য আমাদের যে চেয়ারম্যান অফ দ্য গ্রুপ, চ্যান্সেলর অফ দ্য ইউনিভার্সিটি, প্রফেসর ডক্টর গৌতম রায়চৌধুরীকে বলি যে আমি আপনার কাছে চিরদিন ঋণী থাকবো, বিকজ ইটস আ প্রাইসলেস থিং। উনি যেটা দিয়েছেন সেটা হচ্ছে পরিচিতি থ্রু দ্য মিডিয়াম, এবং তাই জন্য টেকনো ইন্ডিয়ার যেখানে যেখানে নাম বৃদ্ধি হতো, সুনাম বৃদ্ধি হতে পারে, সেটা আমি নিরন্তর চেষ্টা করে গেছি। সেই প্রচেষ্টা প্রথম থেকে ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। অদ্ভুত। আমাকে একটা জিনিস বলো, তুমি যে এতদিন একটা শিক্ষা ব্যবস্থার সাথে যুক্ত রয়েছো, এবং এরকম একটা প্রাইভেট অর্গানাইজেশন বলা যেতে পারে, বাট এটা মোডরলেস তোমাকে বলা যেতে পারে যে ইউনিভার্সিটি ইটস মানে আজকের দিনে টেকনো ইন্ডিয়া একটা হিউজ অনেক সমুদ্র বলা যায়। কোন জায়গায় নেই, কোন এতে নেই। তো সেই জায়গা থেকে আধুনিক শিক্ষা ব্যবস্থায় যদি তোমাকে কোনো একটা পাওয়ার দেওয়া হয় যে এই জায়গাটা তুমি চেঞ্জ করতে পারবে, তাহলে তুমি কোন জায়গাটা নিয়ে তুমি ভাববে যে প্রথম চেঞ্জটা তোমার দরকার? আমি না সেই দিক দিয়ে খুব লাকি। আমি লাকি মানে আমার যিনি চেয়ারম্যান, চ্যান্সেলর অফ দ্য গ্রুপ, প্রফেসর ডক্টর গৌতম, যার কথা বলছে, তিনি না সারাদিনই টেকনো ইন্ডিয়ার কথা ভাববেন। তার আমি বলি হি ইটস, স্লিপস, ব্রিথস টেকনো ইন্ডিয়া। সুতরাং আমরা ভাবার আগেই, আমরা যারা ওনার সাথে আছি কোর গ্রুপ, ভাবার আগে উনি ভেবে নেন। এবং তাই জন্যই গত বছর আমরা কিন্তু ওনার ছেলেও আস্তে আস্তে, ওনার ছেলেও ভাবতে, মেঘদূত রায়চৌধুরী ভাবতে শুরু করেছে, ওনার স্ত্রী মানসী রায়চৌধুরী ভাবতে, মানসী রায়চৌধুরী হ্যাজ আ হিউজ কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য ফর্মিং অফ দ্য স্কুলস। সেগুলোকে এই ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে, মানে এই যে ইউনিফর্ম এডুকেশনে তো সব সিবিএসই বোর্ড হচ্ছে, প্রত্যেকটা স্কুলই বারিং 1 or 2 আমাদের কিন্তু সিবিএসই বোর্ড হয়ে গেছে 1, যেটা একটা ভয়। এবং সিবিএসই বোর্ডের ওপরেই কিন্তু এই যে প্রতিযোগিতামূলকের পরীক্ষা, এটা কিন্তু সিবিএসইর কারিকুলামেই হচ্ছে, এবং আমরা ওয়ান নেশন ওয়ান এডুকেশনে কিন্তু এই সিবিএসই বোর্ডে আলটিমেটলি থাকবে। সো উই হ্যাভ অলরেডি স্টার্টেড দ্য প্রসেস অফ লিডারশিপ। সেকেন্ড হচ্ছে যে উইথ দ্য চেঞ্জিং অফ টাইমস, কম্পিউটার সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাজ টেকেন আ হিউজ শেপ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাকরি নিয়ে নেবে কি নিয়ে নেবে না লোকে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা অ্যাডাপ্ট করার জন্য আমরা আমাদের নানান কোর্সেস অন কম্পিউটার সায়েন্স উইথ AIML, ডাটা সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, সমস্ত এইসব কোর্স, কম্পিউটার CS কম্পিউটার স্টাডিজ উইথ বিজনেস সিস্টেমস, যেটা TCS অ্যাক্রিডিটেড কোর্স, এরকম সমস্ত কোর্স কম্পিউটারে শুরু করেছি। এবং আমরা স্কুল অফ ফিউচার শুরু করে মেঘদূত রায়চৌধুরীর ইনিশিয়েটিভে, যে টেকনোবিলিয়ন.AI, যেটা কিন্তু সাড়া ফেলে দিয়েছে। তার কারণ বলছে AI কিন্তু চাকরি নিয়ে নেবে না, AI এম্পাওয়ার করবে। সেই এম্পাওয়ারমেন্ট পাওয়ার শিক্ষাটা যদি আমরা প্রথমে পেয়ে যাই তাহলে করব। অ্যান্ড উই হ্যাড বিন সোলজার্স ইন দ্য জার্নি টু মেক ইট ইফেক্টিভ। তার কারণ আমরা তো শুধু পড়ানো শুরু করলেই হলো না, একটা উই হ্যাড বিন মোরালেস ইমপ্লিমেন্টার্স, আমি দেখেছি যে ক্লাস করছে কিনা, স্টুডেন্টরা ক্লাস করছে কিনা, স্টুডেন্টরা পড়াশুনো করছে কিনা, কোথায় ল্যাকিউনা থাকছে, ক্যাম্পাসের লোকেরা আসছে কিনা, ক্যাম্পাস ইন্টারভিউ ক্র্যাক করতে পারছে কিনা, এক্সিট ইন্টারভিউয়ে ক্লায়েন্টরা কী বলে যাচ্ছে। সুতরাং উই হ্যাভ মেড এ ইকোসিস্টেম যেখানে আমি বলি 100% অফ দ্য প্লেসেবল স্টুডেন্টস ইন টেকনো ইন্ডিয়া আর প্লেসড, এবং আই কিপ অন হ্যামারিং অন দ্য সেম টিউন। তার কারণ আমি বলি শব্দই ব্রহ্ম। আই কিপ অন সেইং রাইট ইন দ্য ফার্স্ট ইন্ডাকশন লেকচার, হয়তো আমি 16 বছর ধরে দিয়ে যাচ্ছি, প্রথম দিনই বলি যে ফার্স্ট ক্লাস না করলে সেকেন্ড ক্লাস বুঝতে পারবে না, ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাস না করলে ফোর্থ ক্লাসটা হিব্রু বলে মনে হতো। আর পড়াশুনো যদি না জানো, স্কিল যদি অ্যাকোয়ার না করো, তাহলে কিন্তু চাকরি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। সো দ্যাট হ্যাজ বিন মাই কন্ট্রিবিউশন, যে আম হ্যামারিং অন দ্য সেম টিউন। পড়াশুনো করো, চাকরির কোনো অভাব নেই। সবাই বলে চাকরির অভাব, আমি বলি চাকরিতে ঠিক মতন কন্ট্রিবিউট করার লোকের অভাব সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গ, চাকরির কোনো অভাব নেই, তোমাকে পড়াশুনোটা ঠিক করতে জানতে হবে। দ্যাট হ্যাজ বিন মাই কন্ট্রিবিউশন টু টেকনো ইন্ডিয়া। ওকে, এই যে তুমি এত মানুষকে দেখছো,
এত মানুষের সঙ্গে তুমি জয়ের পথে সঙ্গে সুজয়ে কাজ করেছো, এত বিগ বিগ পার্সোনালিটি তাদেরকে তুমি নিয়ে এসেছো। তোমার কোথাও গিয়ে কি মনে হয় যে এই যে লিডারশিপ কোয়ালিটি, এন্টারপ্রেনারশিপ কোয়ালিটি, এটা কি জন্মগত সূত্রে পাওয়া যায় নাকি এটা শেখানো যায়? প্রথমত যে এভরিথিং, আমার একজন খুব খুব বন্ধু ডাক্তার, অনেক বড়, কিন্তু খুব মজা করে কথা বলতেন। ইনফ্যাক্ট এখানেই শহরেরই ডক্টর আশিস রক্ষিত, উনি ক্লিভল্যান্ড ওহায়োতে থাকতেন, এখন তো এখানেই থাকেন রাজারহাটে, ওনার ওহায়ো কার্ডিওলজি হয়েছে। বলতো সব কিছু, আমি বলতাম ডক্টর রক্ষিত, ডায়াবেটিস কি জেনেটিক, ক্যান্সার কি জেনেটিক, উনি বলি সবই জেনেটিক, আমাদের জিন্স থেকেই আসে, তো এভরিথিং ইজ ইন দ্য জিন। সেটা কিন্তু একটা জিনিস আসার পর সেটাকে কতটা আমরা শার্পেন করলাম তার উপর ডিপেন্ড করে আমি কোনটা সাকসেসফুল হব। রিস্ক নেওয়ার ক্ষমতা সবচেয়ে, একটা অন্টারপ্রেনার কিন্তু রিস্ক নেওয়ার ক্ষমতা থাকে। এই রিস্ক নেওয়ার ক্ষমতা জেনেটিক্যালি কিছু আসে, কিছু নিজে ডেভেলপ করে। যেরকম ডক্টর গৌতম রায়চৌধুরীর বাবা কিন্তু সরকারি চাকরি করতেন এবং উনি পড়াশুনো খুব ভালো ছিলেন, কিন্তু উনি নাকি ওনার বন্ধুদের সাথে আমার আলাপ হয়েছিল, অনেক বন্ধুদের ছোটোবেলার, প্রথম থেকেই বলতেন যে আমি বড় মাইনে চাকরি করবো না, বড় মাইনে দেবো লোককে। সো এই প্যাশনটা নিজের মধ্যে না থাকলে অন্টারপ্রেনার হয়ে যায় না, সেটা সবার মধ্যে থাকে না, সবার মধ্যে আসেও না। সেই কমফর্ট জোন ব্রেক করাটা কারো নিজের জেনেটিক্যালি আসে, কারো ডেভেলপ করে, কিছুটা হয়তো শেখানো যায়। তার কারণ হচ্ছে আমরা বলতাম ম্যানেজমেন্ট পড়াতে গিয়ে বলি যে যে স্ট্রাকচার্ড ম্যানেজমেন্ট লেসন ইজ রিকোয়ার্ড ফর আ সাকসেসফুল ম্যানেজার। তার কারণ কেস স্টাডি থেকে আমরা বুঝতে পারি যে কোন কেসটা ফেল করতে পারে, কোন কেসটা পাস করতে পারে। তাও বলবো যারা রিস্ক নিতে পারে, যারা কমফর্ট জোনের বাইরে, তারাই অন্টারপ্রেনারশিপ কিংবা অন্টারপ্রেনারশিপ কিন্তু একটা ব্যবসা দাঁড় করানো, কিন্তু আমাদের মতো ইন্ট্রাপ্রেনার যারা ব্যবসায়ীকে হেল্প করে তাদেরও কিন্তু একটা কন্ট্রিবিউশন আছে টুয়ার্ডস দ্য সোসাইটি, টুয়ার্ডস দ্য অর্গানাইজেশন, যেটা কিন্তু নিরন্তর চেষ্টার পক্ষে হয়। কোনো জিনিসই চেষ্টা ছাড়া হয় না, হার্ডওয়ার্ক। শুনতে খুব ক্লিশে লাগতে পারে, বাট আমার বলছি সাকসেস কম্প্রাইজেস অফ হার্ডওয়ার্ক অ্যান্ড লাক, বাট হার্ডার ইউ ওয়ার্ক লাকিয়ার ইউ আর। সুতরাং অন্টারপ্রেনারশিপ শুধু জেনেটিক নয়, অন্টারপ্রেনারশিপ নিজের মধ্যে থাকা, কমফর্ট জোনটাকে ব্রেক করা এবং লিডারশিপ কোয়ালিটি থাকা, সবাইকে নিয়ে চলা। একজন লোকই হয়তো হিস্ট্রি চেঞ্জ করেছে, কিন্তু আমরা দেখেছি যে সেই লোকের সাথে কিন্তু টিমটা যার ভালো হয়েছে সে তত বড় সফল হয়েছে। এবং তার মধ্যে এমপ্যাথি থাকতে হবে, মানে অন্যের যন্ত্রণা যদি নিজে মনে করতে পারি তাহলেই কিন্তু আমার টিম ভালো হবে, টিম ভালো হলে আমার সাফল্যের চান্স অনেক বেশি থাকে। সাফল্য এই কথাটা যখন এলো তখন তোমার কি মনে হয় সাফল্য বলতে শুধুই কি পেশাগত অর্জন, অথবা সাফল্যের আর কোনো মানে তোমার মতে আছে? একদমই আমার মনে হয় না পেশাগত অর্জন। সাফল্য টু ডিফারেন্ট পারসন ইজ ডিফারেন্ট, একদম। কেউ হয়তো 9টা 5টার চাকরি করে ছেলে মেয়েকে ভালো মানুষ করে সে মনে করে সফল। সে হয়তো তার আফটার তার প্রফেশনাল লাইফ সে ডাল ভাত খাওয়ার অর্থ তার রয়েছে এবং তাতে সে নিশ্চিন্ত, তার ব্যাধি মানে হেলথের কেয়ার মতো তার ইন্স্যুরেন্স রয়েছে, সে সফল। আবার কেউ অনেকটা রোজগার করে, অনেক টাকা রোজগার করেও তার আরও অনেক টাকার রোজগার করা তাকে সফলতা বলে মনে করে। কেউ হয়তো মার্সিডিজ গাড়িতে চড়া কিংবা একটা 4 কোটি কি 5 কোটি টাকার ফ্ল্যাটে থাকাটাকে সফলতা মনে করে, তার কাছে সফলতা। তাই সো ইট ভ্যারিজ ফ্রম। কিন্তু সফলতার একটা কিন্তু বেসিক ডেফিনিশন আমি সবসময় বলে থাকি যে সাকসেস ইজ নট হাই ইউ অ্যাচিভ, কতটা ওপরে গেলে দ্যাট ইজ নট সাকসেস। সাকসেস ইজ হাউ মেনি টাইমস ইট গেট ব্যাক অন ইউর ফুট ওয়েন ইউ ফেল। কতবার আমি পড়ে যাওয়ার পর উঠতে পারলাম, সেটাই সফলতা। এবং সেটা বিভিন্ন মানুষের পক্ষে ডিফারেন্ট, কিন্তু অ্যাট দ্য সেম টাইম জীবনের, এই তো তুমি বললে তো জয়ের পথে সঙ্গে সুজয়ের 453 এপিসোড হয়ে গেছে, 450 ওপর লোক কোনো সময় রিপিট করতে হয়েছে, কিংবা করোনার সময় রিপিট করতে হয়েছে কিছু এপিসোড, তাই জন্য বলছি 450 লোক। এদের কিন্তু প্রত্যেক জীবনেই কিন্তু যারা সফল হয়েছে, প্রকৃত সফল ব্যক্তি কিন্তু অনেকবার পড়ে গেছে, কিন্তু পড়ে গিয়েও উঠে দাঁড়িয়েছে। দ্যাট ইজ হোয়াট ইজ সাকসেস ইজ অল অ্যাবাউট, হাউ মেনি টাইমস ইউ গেট ব্যাক অন ইউর ফিট ওয়েন ইউ ফল ডাউন। অদ্ভুত। আমাদের এই যে সাফল্য এবং ব্যর্থতা, আমরা আজকে যে আমাদের যে এপিসোডটা হবে, যে পর্বটা হবে, অনেক ডিপে আমরা যাওয়ার চেষ্টা করব। এরকম একজন মানুষকে যখন সামনে পেয়েছি তখন যতটা নিংড়ে নেওয়া যায় সেটার চেষ্টা আমরা কিন্তু করব। তো আমাদের যারা আজকে
এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেল দেখছে তাদের কিন্তু টানভাবে একদম শেষ পর্যন্ত দেখে যাওয়ার রিকোয়েস্ট করব, কারণ অনেক কিছু আপনারা কিন্তু শিখতে পারবেন এরকম একজন মানুষের থেকে। তো দাদা, আমরা যে জায়গাতে ছিলাম, সাফল্য এবং ব্যর্থতা, সফল হওয়া এবং ব্যর্থতা তোমার জীবনে, তুমি কিভাবে এই ব্যর্থতাটাকে, তোমার জীবনেও তো নিশ্চয়ই কখনো কখনো ব্যর্থতা এসেছে, তুমি কিভাবে ডিল করেছো, আর ব্যর্থতা নিয়ে তোমার দৃষ্টিভঙ্গিটা যদি একটু আমাদের আজকে আমাদের চ্যানেলে তুমি একটু বিস্তারিতভাবে বলো। আমি না সবটা বলবো না, আমি একটা বই লিখছি জয়ের পথের সঙ্গে সঙ্গে এক্সপিরিয়েন্স নিয়ে, যার মধ্যে আমার যে সে ডাউন টাইম আর কি, সেই ডাউন টাইম অ্যাকচুয়ালি এনরিচেস এ পারসন। একটা লোকের যখন ব্যর্থ কিংবা লো ফেজ যাচ্ছে, সেই ফেজটাই কিন্তু মানুষ চিনতে শেখায়, মানুষ চিনতে শেখায়, এবং মানসিকভাবে দৃঢ়তাটা সেই সময় বেরিয়ে আসে। কেন মানসিক দৃঢ়তাটা বেরিয়ে না আসলে সেটা কিন্তু ইউ ক্যানট ওভারকাম দ্যাট। সো অনেকগুলো আমি আমার যেটা বইটায় সেটা লিখছি যে হাউ ডিড আই ওভারকাম দ্যাট, এবং প্রত্যেকবারই কিন্তু মনে হচ্ছে পড়ে গেছে আমি পারতেই হবে। মানে আমি প্রথম বলবো ক্লাস সিক্স না ক্লাস 7-এ অ্যালজেব্রা শিখতে গিয়ে বাবা যখন A+B² বোঝাচ্ছে, আমার কিছুতেই মাথায় ঢুকছিল না। তার মনে হচ্ছে যাদবপুরে আমরা ভাড়া বাড়িতে থাকলাম, বাথরুমে গিয়ে মাথা ঢুকছিলাম যে A+B²। তারপরে মনে হলো, তারপর যখন বুঝে গেলাম, তারপরে যে ঝাপঝাপ করে এগিয়ে গেল। সো ম্যাথামেটিক্স বিকেম ওয়ান অফ মাই স্ট্রেংথ, যার জন্য আমি সাউথ পয়েন্টে সেই তখনকার দিনে সায়েন্সে চান্স পাওয়া খুব টাফ ছিল। সো 1600 স্টুডেন্টের মধ্যে মাত্র 120 জন স্টুডেন্ট সায়েন্স পড়তো। সাউথ পয়েন্টে 11-12 সায়েন্স পড়লেই শিওর ছিল যে জয়েন্ট এন্ট্রান্সে চান্স পাওয়া যায়। সো দ্যাট আর দ্য টাইমস দ্যাট মানে সেইখানে যাওয়া সেরকম বারবার এসছে, এরকম না যে সফল মানে ব্যর্থতা আসেনি, বারবার। কেন আমার সব সময় নিজের লিমিটটা, আমি সফল কিনা, অনেক লোক পৃথিবীর কোটি কোটি লোক আমার চেয়ে বেশি সফল, কিন্তু আমি যেটার সেট টার্গেট শেষ করেছি সেইটা সব সময় চেষ্টা করেছি। আমি বলেছি আমি জীবনে কোনো ব্যাগেজ নিয়ে চলি না। আমি যেটা সেট করি ইদার আমি অ্যাচিভ করি, কিংবা আই কিপ ইট বিহাইন্ড অ্যান্ড কিপ মুভিং ফরওয়ার্ড। শুধু যতবারই ব্যর্থতা কিংবা সেটব্যাক এসছে, আমি চেষ্টা করেছি সেটাকে ওভারকাম করার। সেটা যখন ওভারকাম করতে পেরেছি, ভুলে গেছে হবে না। আমার প্রথমে গান গাওয়া, এখন আমি স্টেজে গান গাই, লোকে গান শোনে, ভালো বলে, কিন্তু আমি জানি যে অনেক শেখা বাকি। কিন্তু প্রথমে আমি যখন গান গাইতে শুরু করেছি, অ্যাজ আ বাথরুম সিঙ্গার, আমি নিজে ভীষণ কনফিডেন্ট, ভীষণ ভালো পারফর্মার, আমাকে গানটা নিয়ে হাসি ঠাট্টা করা হতো। সো দ্যাট কোথাও একটা ভীষণ খারাপ লেগেছিল, যে আমার স্ত্রী এবং মেয়ে বলতো যে বাবাই, আমার মেয়ে বলতো বাবাই, কিংবা আমার স্ত্রী বলতো সুজাত, তুমি ভাবছো লোককে আনন্দ দিচ্ছ, অ্যাকচুয়ালি দে আর মেকিং ফান অফ ইউ। So I decided that I'll learn music, and I started taking training in classical music, semi-classical music 10 বছর আগে। এবং এখন কিন্তু আমি অনেকগুলো রাগ ভালো গাইতে পারি। ইনফ্যাক্ট আমার প্রোগ্রামে আই ট্রাই টু মেক ইট আ পয়েন্ট যে আমি কিন্তু কিছু রাগ গিয়ে তারপর গানের মজাও করতে করি। কিন্তু সুতরাং যেটা খারাপ লেগেছে সেটাকে কি করে ওভারকাম করা যায়, থ্রু ডিন্ট অফ হার্ড ওয়ার্ক আমি কিন্তু সেটা ওভারকাম করেছি এবং করে চলি। যেরকম আমি কথা বলি, আই কিপ অন স্পিকিং, তাই জন্য প্রত্যেক দিন কিন্তু আমি পড়াশুনো করি। আপনারা বিশ্বাস করুন না করে, এভরিডে আই কিপ অন। এবং আমি জীবনে সব সময় কোনো না কোনো একটা ডিগ্রি অ্যাকোয়ার করে গেছি, শুধু ডিগ্রি বাড়াবো বলে না, যে নতুন কিছু শিখবো বলে। মানে এখনও কিন্তু আমি ল পারসু অ্যাট দিস এজ, মানে আই উইল বি আ সিনিয়র সিটিজেন ফিউ ইয়ার্স ফ্রম নাও, কিন্তু এখনও কিন্তু ল পড়ছি, যে আমি ভ্যালুয়েশন করি, তাতে জেনারেল ল লাগে, বিল্ডিং রিয়েল এস্টেট লজ লাগে, যে তাহলে লটা একবার জেনেই নিই না। সুতরাং পড়তে গেলে পড়া হয়। সুতরাং কী পড়ে, এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে আমি নিজেকে অ্যাওয়্যার রাখি। নানান যেটা মনে হয় টপিকস উইচ ক্যান বি অফ ইন্টারন্যাশনাল টপিকস, ইন্টারন্যাশনাল পলিটিক্স, কিছুটা ধ্যান ধারণা রাখি, যাতে আমি সেই বিষয়ে যাতে কথা বলতে পারি। অ্যান্ড দ্যাট ইন্ডাস্ট্রি থেকে আমি এসেছি, আমার 20 বছর ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স ছিল। সো আই কিপ অন যে ইন্ডাস্ট্রি করা, মার্কেট কেমন ওঠানামা করছে, হোয়াট ইজ হ্যাপনিং, আজকে যে আমেরিকান যে একটা সি চেঞ্জ আসতে চলেছে, কেন, কতদিন থাকতে পারে, কি হতে পারে। সো আই কিপ আ নোট অন হোয়াট এভার ইজ হ্যাপনিং অ্যারাউন্ড, এবং নিচেকে এনরিচ করি। আমার ভাল লাগে, এবং সেটা সেই নলেজটা শেয়ার করতেও ভালো লাগে। তার কারণ সবসময় বলে নলেজ শেয়ার ইজ নলেজ এনহ্যান্সড। এই যে একটা ব্যাপার আমরা এখানে দেখলাম, আমি গতকাল তোমারও কিছু একটা প্রোগ্রামে তুমি গান গাইছিলে দেখছিলাম। সিরিয়াসলি গানটা তুমি অনেকটাই ভালো গাইছো, কিন্তু খুব ভালো বলা যাবে না। কিন্তু তারপরেও তুমি যে এই যে মনের জোর নিয়ে তুমি যে কে কি বললো, দ্যাট ইজ নান অফ, মানে এটা আমার বিজনেস না,
কিন্তু তারপরেও তুমি এই যে শিখছো এবং প্রত্যেকদিন তুমি যে গান এই বাথরুম সিঙ্গার থেকে বেরিয়ে এসে তুমি যে আজকে আমাদের অনেকে আমরা জানি যে আমাদের এত লজ্জা লাগে, আমাদের নিজেদেরকে মনে হয় না না আমি তো এটা করলে লোকে হাসি ঠাট্টা করবে, তো আমি এই কাজটা করবই না। কিন্তু এটার থেকেও তুমি এই যে বেরিয়ে এসে আবার সেটাকে নিয়ে এনজয় করে তুমি স্টেজে কিন্তু খুব মানে আমরা এটা আমি দেখছিলাম যে তুমি স্টেজে কিন্তু অদ্ভুত সুন্দরভাবে তুমি এনজয় করছো। কে কী এনজয় করলো দ্যাট ইজ ওটা দূরের ব্যাপার, কিন্তু তুমি এনজয় করছো। এই জায়গাটা তুমি কিভাবে মানে নিজেকে অনুপ্রাণিত করো যে মানে এই জায়গাটাতে যেতে গেলে এই যে একটা মনের জোর লাগে যে আমাদের যেমন অনেকেই মনে হয় না তাই তো আমি নাচ করতে গেলে লোকে কি বলবে, এই যে লোকে কি বলবে এই জায়গা থেকে বেরিয়ে এসে নিজের জন্য নিজে বাঁচা, নিজেকে আরও 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 বেটারমেন্টে নিজেকে আরও শিক্ষিত করা। এই যে তুমি আজকে বললে একটু আগে যে তুমি এখন নতুন করে গান শিখছো, এই রকম একটা এজে এসে আবার নতুন করে তুমি ক্লাসিক্যাল মিউজিক শিখছো, এই জায়গাটাতে মানে একটা সময় ম্যানেজমেন্ট বলো বা নিজেকে অনুপ্রাণিত করে একটা জায়গায় যাওয়া, আবার সঙ্গে তুমি বই লিখছো, এত বড় একটা প্রতিষ্ঠানের যে তুমি একটা হেড করছো, এর সঙ্গে আমি তো জানি তুমি সমাজসেবারও কিছু কিছু জায়গাতে প্রত্যেক জায়গাতে তোমাকে এই যে আজকে এখানে এসেও সময় দিতে হচ্ছে, সমাজসেবা করছো, সময়টা কি করে তুমি ম্যানেজ করো? না, আমার মনে হয় যে লোকের যদি কোনো প্যাশন থাকে, সময় ইজ নট অ্যান ইস্যু। সময় ইজ নট অ্যান ইস্যু, তার কারণ সবারই 24 ঘন্টা সময়। রাইট। তার মধ্যে কেউ নোবেল প্রাইজ পায়, কেউ ক্লাস 6 পাস করতে পারে না। সো ইটস নট লাইক দ্যাট। সবাই করতে পারে, মানে নেশাটা থাকতে হয় করার জন্য। আর গান শেখার ব্যাপারে বলি, গান আমি স্টেজ পারফরমেন্সের বলি, এইটা না আমার মনে হয় আমি নিয়ে এসেছিলাম। স্টেজে কোনো দিন আমার কখনো যখন গান শিখিও নি আমার ভয় লাগে না। আমি 10 বছর আগের গান শিখে আমার খুবই লজ্জা লাগে ওই গান এতে, কিন্তু আমার তখনও আমি খুব এনজয় করে গাইতাম। স্টেজ আমি বলি স্টেজ আমার পার্টনার, মানে আমার প্রেমিকার মতো, মানে স্টেজ আর আমি হচ্ছি মানে উই এনজয় অঙ্গাঙ্গিভাবে জড়িত। অঙ্গাঙ্গিনভাবে যদি কখনো আমি স্টেজ থেকে কখনো হাততালি না নিয়ে নাবিনি, বিকজ আম এ পার্সন হু এনজয়স লাইফ, হু লিভস এভরি মোমেন্ট। সুতরাং সেখানে স্টেজে কোনো ভয় লাগতো না, এখনও ভয় লাগে না, এখন আরও এনজয় করি, যত শিখছি তত এনজয় করছি। এবং স্টেজে থেকে আবার বলি যে আমি কম্পালসিভ স্পিকার, এবং আমি অডিয়েন্স আটকে রাখতে পারি। অডিয়েন্স রাখতে আমি আই টু আই কন্ট্যাক্ট করতে পারি, যত লোকই থাকুক। আমি 50 জনেও পারফর্ম করেছি, 500 জনেও করেছি, 5000 জনেও করেছি। সো ইনফ্যাক্ট আমি নেতাজি সুভাষ ইন্ডোর স্টেডিয়ামে আমি একটা প্রোগ্রামে আমন্ত্রিত হয়ে অ্যান্ড আই অ্যাড্রেস দ্য হোল স্টাফ। আমার ইনফ্যাক্ট স্বপ্নই হচ্ছে যে আইল বি এ মোটিভেশনাল স্পিকার টকিং টু ল্যাক্স অফ পিপল। সো আমি জানি সেই দিনটা আসবে, হয়তো আজ কাল পরশু, কিন্তু আমি সেইটার দিকেই নজর রেখে এগিয়েছি। এবং আই উইল বি এ মোটিভেশনাল স্পিকার উইথ এ ডিফারেন্স, যে কথা বলতে পারে, যে শায়রি করতে পারে, যে কবিতা বলতে পারে, যে গান করতে পারে। এবং আবার এই যে বলছি যে এই যে শেখা এবং গানের কথা বলি, আমি টেকনো ইন্ডিয়াতে গান করতে শুরু করলাম, সেই ছবি দেখে আমাকে যাদবপুর ইউনিভার্সিটিতে আমার ডিপার্টমেন্ট, আমাকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আমাকে গান করতে বলে। এবং আমি মনে আছে সেই বছরটা মনে নেই, রাঘব চট্টোপাধ্যায়ের আগে আমি গান করি। এবং গান করতে যখন উঠি আমি চোখে সানগ্লাস, মাথায় সানগ্লাস, এই যে এখন যেরকম পড়ে আছে ব্যান্ড, দুটো ব্যাঙ্গল পরে করি। সো ছেলেরা এসে খুব গানের পর খুব সেলফি তুললো। তখন সেলফি শুরু হয়ে গেছে, আমি 2015-র কথা বলছি। তারপরে অনেকে জিজ্ঞেস করলো, সুজাতা তুমি এত এনার্জি পাও, আমরা তোমার 10 বছরের জুনিয়র, কিন্তু এত। সো দ্যাট কেম উইথ মি। যে আমাকে নিয়ে গেছিলো, যে আমার জুনিয়র ইঞ্জিনিয়ার যে নিয়ে গেছিলো, যে মেয়েটি অনিন্দিতা দাস মৈত্র আমি বলি, সে বললো দেখো সুজাতা, আমরা কিন্তু সবাই গান শিখি, ইউ আর দ্য অনলি ওয়ান যে কিন্তু গান না শিখে আজকে গাইলে, এবং তোমার সাথেই কিন্তু লোকেরা সেলফি তুললো। এর মানে কিন্তু এই না যে তুমি ভালো দারুণ গান গেয়েছো, এর একটাই কারণ হচ্ছে ইউ আর গ্রেট পারফর্মার। তুমি গানটা শেখো, তাহলে কিন্তু তুমি দেখবে গানটা আরও এনজয় করবে। সুতরাং আমি বাড়ি চলে যাই, আমার স্ত্রী এবং মেয়ে যার কাছে গান শিখতেন, প্রভাসবাবু, তার কাছে আমি বলি যে আমি তো ইটস লেট ফর পিকিং আপ সিঙ্গিং, গান শেখার জন্য হয়তো দেরি হয়ে গেছে। উনি বলেন না, ফিজিওলজিক্যালি গলা সবচেয়ে পরে বুড়ো হয়, যার জন্য 80 বছর বয়সে আশা ভোসলে কিংবা 90 বছর বয়সে লতা মঙ্গেশকর গান করতে পারেন। সুতরাং হি সেড যে 6 মাস লাগবে গলার নয়েজ পরিষ্কার করতে, তারপর আস্তে আস্তে 1টা রাগ, 2টো রাগ, 3টে রাগ, তারপর নোটগুলো। এখন যিনি আছেন আমার গুরু অশোক দাস, উনি আমাকে যেটা শেখান, আমরা গান কম করি, তাই জন্য গানের যখন প্রোগ্রাম আসে তখন একটু অসুবিধা হয়, কেন গানগুলো মুখস্থ থাকে না। কিন্তু নোটসগুলো, যে সা লাগাতে পারছি কিনা, ওপরে সা লাগাতে পারছি কিনা, পা লাগাতে পারছি কিনা, মা লাগাতে পারছি কিনা, এই নোটসগুলো তার কম্বিনেশনস চেষ্টা করে যাই, যাতে গানটা
ঠিকভাবে শিখতে পারি, না আইল কন্টিনিউ, যেটাই আমি চেষ্টা করি। আমি 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 সেদিনকে একটা পাবলিক প্রোগ্রামে বলছিলাম, আমি যখন যেটা চেষ্টা করি খুব মন দিয়ে চেষ্টা করি, এবং মন দিয়ে চেষ্টা করি বলে কত সময় লাগলো দ্যাটস, বাট ইউ নিড টু ওয়ার্ক হার্ড, ইউ নিড টু কমিট ইউর সেলফ। আজকে তোমার এখানে আসবো বলে আই মেড মাই রুটিন যে এই সন্ধ্যেটা কিন্তু আমি কোনো ক্লাবে যাব না, কোনো ইভেন্টে যাব না, আমি এখানে, তুমি একটা পডকাস্ট করছো, মন দিয়ে করছো, প্যাশন দিয়ে করছো, আই উইল অ্যাড্রেস দ্যাট, নিশ্চয়ই তুমি কিছু ডিফারেন্স করার চেষ্টা করছো, অ্যান্ড আই উইল ট্রাই টু বি আ পার্ট অফ ইট, পার্ট অফ ইউর জার্নি, সো দ্যাট তাতে যদি আবার বলছি একজন লোকেরও যদি মোটিভেটেড হয়, আম ডান। আমি জানি যে আমি যে সময়টা দিয়েছি আম ডান উইথ দ্যাট। ডেফিনেটলি কিছু কাজ করলে, একটা কাজ যদি করতাম, শুধু যদি গানই শিখতাম, আমি হয়তো রোববার দিন 2-3 ঘন্টা আমার গুরুজি আসেন, অন্য দিন আধ ঘন্টা থেকে 40 মিনিট কি 45 করি, এটাই যদি 4 ঘন্টা করতে পারতাম আই উড হ্যাভ বিন। কিন্তু তাহলে আমি এতগুলো, আমি বলে আমি হেপ্টাথলন প্লেয়ার, মানে আমি 7টা জিনিস খেলতে ভালোবাসি, আমার কোনো একটাতে করতে ভালো লাগে না, আমি কী করবো, আমি তাই জন্য কোনোটাতেই ভালো লাগে না, কিন্তু সব কিছু কিন্তু যা করি সবকটা এনজয়, টেকনো ইন্ডিয়া এনজয় করি, আমি ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করি সেটা এনজয় করি, আমি জয়ের পথের সঙ্গে সুযোগ এনজয় করি, আমি গান গাওয়া এনজয় করি, আমি অভিনয় করা এনজয় করি, আমি সিনেমা করেছি, সিরিয়াল করেছি, ওটিটি করেছি। সো এবং অভিনয়টা আমার এমনি আসে, ন্যাচারালি আসে, ডেফিনেটলি ডিরেক্টরও অনেক হেল্প করেন, বাট আই ক্যান পিক আপ ভেরি, আমি বলি আম আ গুড অ্যাক্টার, আমি ডিরেক্টর, আমি ডিরেক্ট করতে পারি না, আমি অ্যাক্ট করতে পারি, কেউ দেখিয়ে দিলে আমি জানি যে কীভাবে সেটা এনঅ্যাক্ট করতে, আর গুড ইমপ্লিমেন্টার, মে নট বি আ গুড এন্টারপ্রেনার বাট আ ভেরি গুড জেনারেল ফর আ এন্টারপ্রেনার। অদ্ভুত অদ্ভুত, মানে আজকে আমি তো মনে হচ্ছে কোয়েশ্চেন কিছু করবো না, শুধু তোমাকে বলতে দিই, আমি শুধু শুনতে থাকি সিরিয়াসলি। মানে ওয়ান ডে উইল কাম যেদিন মানুষ তোমাকে হয়তো শুধু ওই, তুমি একটু আগেই বলছিলে যে 1 লাখ মানুষের সামনে তুমি মোটিভেশনাল স্পিকার হিসেবে বলতে চাও, তো সেটা একদিন আশা, আমি তো দেখতে পাচ্ছি খুব দূরে নেই, মানে একদম আর কিছু বছরের আমি না মধ্যেই 91.9-এ দিল সে বলে একটা প্রোগ্রাম করে জিমি ট্যাংরি, 91.9, তো জিমি ট্যাংরির প্রোগ্রামে গেছে, জিমি ট্যাংরি বলে তুমি এত কিছু করো, যাদব টেকনো ইন্ডিয়া করো, তুমি প্র্যাকটিস করো, তুমি গান করো, তুমি জয়ের পথের সঙ্গে সুজয় করো, তুমি কি করো মোটিভেশন, তুমি কি, হোয়াটস ইউর এম ইন লাইফ? আমি বলি যে আই ওয়ান্ট টু বি এ মোটিভেশন, আমার এম ইজ ইন মোটিভেশনাল স্পিকার। ইনফ্যাক্ট সব কিছুই শুরু করি, আবার এটাও, এই কথাটাও ঠিক, মুখ না চিনলে কিন্তু লোকে শোনে না। তুমি দেখবে যারা টেলিভিশনে যারা অ্যাঙ্কারিং করে কিংবা খবর পড়ে, তারা কিন্তু খবরটা টেলিপ্রম্পটার দেখেই পড়ে, সে এমন না যে মুখস্থ করে পড়ছে, তো টেলিপ্রম্পটা সবাই জানি টেলিপ্রম্পট, কিন্তু তাদের মুখ রোজ দিন দেখতে দেখতে দে বিকাম নোন ফিগার্স, তাদের কথা শোনার জন্য কিন্তু অন্য চ্যানেলের লোক বুম নিয়ে দাঁড়ায়। সুতরাং আমি যে লোকটা, যে শিক্ষিত লোক, যে পড়াশুনো করে, সেটা জানানোর জন্য আমার মুখটা পরিচিতি না করলে হবে না, তাই জন্যই কিন্তু আমি টেলিভিশনে এসেছি, তাই জন্যই আমি সিরিয়াল করেছি, সিনেমা করেছি, গান করেছি। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আরও অনেকটা পথ যাওয়া বাকি, কিন্তু আমি সেই দিনের জন্য কিন্তু রোজ দিন নিজেকে প্রিপেয়ার করছি, যাতে সেই দিন যখন যাব, it will be as natural as when I perform in front of 500 or 5,000 people, যাতে 5 লাখ লোকের আগে আমার কোনো অসুবিধা না হয়, এবং দে বেনিফিট, কেউ না কারো, এভরিওয়ান ইজ ভেরি সেলফিশ, যে নিজের বেনিফিট না হলে সে কিছু করবে না। সুতরাং আই এম ট্রাইং টু এম্পাওয়ার মাই সেলফ সো দ্যাট আই ক্যান বেনিফিট পিপল অ্যারাউন্ড অ্যান্ড রেইজ দ্য consciousness, raise the happiness index of the people, of the society in general. এই যে তুমি এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি, তুমি বিভিন্ন শৈল্পিক দিক থেকে সব জায়গাতে শিল্পের প্রতিটি ক্ষেত্রে তুমি বিচরণ করছো, আবার তুমি কখনো প্রফেসর হিসেবে পড়াচ্ছ। কোন জায়গাটা সব থেকে বেশি তুমি মানে আনন্দ করে করো? মানে অনেস্টলি স্পিকিং, আমি যখন যেটা করি তখন প্রচণ্ড আনন্দ করে, সেটা প্রচণ্ড আনন্দ করে, নাহলে না আমি কোনোটাই করতে পারতাম না। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, আমরা অনেক সময় তোমাকে দেখি যে তোমার ড্রেস আপ, তোমার যে এই যে ব্যাঙ্গেল পরছো, বা এই যে একটা তুমি হেয়ার স্টাইল, এই যে জায়গাটা, অনেকে মনে করে যে একটা প্রফেসর মানে একটা আইডল, একদম মানে একটা অন্যরকম ক্যারেক্টার বা চেহারা, বা তার প্রতিচ্ছবি একরকম হবে। তো কোথাও থেকে এই গতানুগতিক প্রফেসরের যে ক্যারেক্টার বা এই যে জায়গাটা, এখানে তোমাকে কি ক্রিটিসাইজড হতে হয়েছে? আর যদি হয়েছো, তাহলে বা এই যে তোমার সাজ পোশাক বা এই যে নিজেকে তরুণের মতো একটা রাখা, অলওয়েজ এটা আমরা ভাবতে পারি যে একটা যদি 18 বছর 19 বছরের ছেলে হয়, এই যে একটা ভেতর থেকে তুমি আজকে তুমি একটু আগেই বলছিলে যে তুমি কিছুদিনের মধ্যে সিনিয়র সিটিজেন তুমি হতে চলেছো, তো সেই জায়গা থেকে তুমি কিন্তু, তোমাকে দেখে কখনো কেউ ভাববে না যে তুমি সিনিয়র সিটিজেন, তুমি আজও একদম তরুণের মতোই তুমি বিহেভ করো। এই জায়গাটা কিভাবে তুমি মানে ম্যানেজ করো, কিভাবে তুমি মানে ক্রিটিসাইজ যদি হয়,
কি করে করো, আর এই ট্যাবুটা থেকে ভেঙে এলে, মানে আমি অনেকগুলো কোয়েশ্চেন একসাথে করে ফেলছি। তো এই ট্যাবুটা থেকে তুমি যে ভেঙে বেরিয়ে এলে, এটা করতে গিয়ে তোমার কখনো মনে হয়নি যে আমাদের কাছে তো টিচার মানে একরকম এরকম ছিল, দেবতা সুলভ একটা ব্যাপার, ধুতি পাঞ্জাবি পরা, সেখান থেকে এখন অবশ্যই শার্ট প্যান্ট পরা, কিন্তু তারপরেও তোমার এই যে একটা আলাদা টাইপের তুমি যে নিজেকে প্রেজেন্ট করো, এই জায়গাটাতে তোমার কখনো মনে হয় না যে না এটা নিয়ে কেমনভাবে কি করা যেতে পারে, বা এটা বলতে গিয়েও যে লোকে তোমাকে কিছু বলে কি না, সেই জায়গাটা কিভাবে তুমি ওভারকাম করো বা কিভাবে ইয়ে করো, এটা যদি একটু। কিন্তু ম্যানেজমেন্টে একটা কথা বলে যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, ওকে। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, আর পিপল ইজ রেজিস্ট্যান্ট টু চেঞ্জ। মানে কিছু একটা চেঞ্জ করতে গেলে আমার প্রথম থেকেই ছিল যে চেনা গত আমি ভাঙবো। ওকে। তাই জন্য আমি চাকরি শুরু করি এমএন দস্তুরে, সরকারি চাকরির মতো চাকরি, প্রাইভেট চাকরির মতো মাইনে। এমএন দস্তুরে চাকরি করতে করতে মনে হলো আমি যখন ম্যানেজমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলাম, আমার হচ্ছে না, আই ওয়াজ নট এবল টু গো অ্যাব্রড। আমার বিদেশ যাওয়ার খুব ইচ্ছে, আমেরিকা যাওয়ার খুব ইচ্ছে ছিল। সো মনে হলো করতে পারবে না। বাবার অনেক এজ সত্ত্বেও, বারণ সত্ত্বেও, আমার শ্বশুরমশাই খুব সিভিল সার্ভিস অফিসার ছিলেন, মিনিস্টার হোম অ্যাফেয়ার্সে ছিলেন, খুব স্বপ্ন দেখতেন এবং বলতেন যে আমি দেখতে পাচ্ছি তোমার পকেটে, বুক পকেটে পাসপোর্ট। সুকুমার সিনহা সাহেব খুব ছিলেন এবং তুমি ইউ আর ট্রাভেলিং দ্য হোল ওয়ার্ল্ড। আমার না ওটা যে কোথায় একটা ফ্রিকোয়েন্সিটা মিলে গেল, রেজোনেন্স হলো। আর আমার স্ত্রী তো সেন্ট জেভিয়ার্স কলেজের প্রফেসর ছিল, ভীষণ মানে ওর কন্ট্রিবিউশন আমার যেটুকুনি করেছি তাতে, তার কারণ চন্দ্রাই প্রথম থেকেই বলে তুমি করে না, আমি দেখে নেবো, আমাদের তো ডাল ভাত খাওয়ার অসুবিধা, আমি তো ভালো চাকরি করি, সুতরাং আমি তোমার ডাল ভাত খাওয়া, সো ইউ ক্যান এক্সপ্লোর। সো এই যে সমস্ত না মানে একটা ডেস্টিনি তো আছে, মানে অ্যাট দ্য সেম টাইম একটা ডেস্টিনিও আছে। সো গদ ভেঙে দস্তুর ছেড়ে একটা ডিএসকে অজানা কোম্পানিতে চাকরি চলে যাওয়া, সেখানে 24 মাসে 26টা দেশের এক্সপোজার পাওয়া, সেখান থেকে সেই কোম্পানির খারাপ অবস্থা, সেখান থেকে ঝাঁপ দেওয়াটা, যে 4000 লোক দস্তুরে কাজ করতো, যারা লোক ডিএসকিউতে কাজ করতো, সেখান থেকে চলে গেল একটা কোম্পানি যে 4 জন লোকও কাজ করে না। সো বাট আই টুক দ্য চ্যালেঞ্জ। ওই যে সবসময় চেনাগত ভাঙা। এবং আজকে যেরকম আমার পোশাক আশাক প্রেজেন্টেশন, সেটা কিন্তু ইভলভ করেছে। সেটা কিন্তু এমন না যে প্রথম থেকে আমি ভেবে নিয়েছিলাম আমি এরকম করব। সো আই অলওয়েজ স্টাডিড দ্য ক্রাউড, যে মাস কি করছে, আস্তে আস্তে চোখ সমানো করতে হয়, ইটস নট দ্যাট ওভারনাইট। এবং বলে তুমি যদি সফলতার পথে যাও, লোকে তোমায় প্রথমে প্রচণ্ড ক্রিটিসাইজ করবে, তারপর চুপ থাকবে, তারপর প্রশংসা করবে। সুতরাং সেইগুলো, খারাপ কথা বলা, খারাপ কথা শোনা, খারাপ সময় দিয়ে যাওয়া, মন খারাপ হওয়া, সবগুলো ছিল। বাট আমি জানতাম এথিক্যালি কিছু রং করছি না। আই এম ট্রাইং টু প্রেজেন্ট আ ডিফারেন্ট ভার্সন of a self, of a professor or of a manager in a way which will be good to the eye after some point of time. তো সেইখানে অনেকবার অনেক রকম কথা শুনতে হচ্ছে, কিন্তু এখন কিন্তু বলে যে স্টুডেন্টরা বলে আমাদের রকস্টার প্রফেসর, আমার খুব শুনতে ভালো লাগে। কারো এটা ডিমিনিং মনে হতে পারে, কারো মনে হতে পারে যে না প্রফেসর এরকমই, কিন্তু সেটা তো ঠিক নয়। একটা প্রফেসরেরও সেই রয়েছে, মানে রাইট রয়েছে, ফান্ডামেন্টাল রাইট রয়েছে, সে নিজেকে অন্যভাবে প্রকাশ করতে পারে। কথা হচ্ছে আমি কি পড়াশোনাটা করছি, আমি কি জ্ঞান বৃদ্ধি করছি, আমি কি স্টুডেন্টসদের নলেজ বৃদ্ধিতে ইজ আ পার্ট, whether I can contribute to their overall development, overall happiness, wholesome happiness, যদি করতে পারি, the external being is only an external being that has nothing to do with the psyche or the mind, এবং সেটা করাতে I have developed আমি নিজেকে। এজ তো বলে এটা ক্লিশে হতে পারে, কিন্তু এজ ইজ জাস্ট আ নাম্বার অ্যান্ড ইউ হ্যাভ টু বি ইয়াং। এবং টেকনোতে থাকা 17 বছর, আমার 17 বছর তো 17 বছর বয়স কমে গেছে, মানে আই ডু নট ফিল মাই এজ। আমি বলার সময় বলি বিকজ ফিজিক্যাল এজ তো আমরা তো অস্বীকার করতে পারি না, কিন্তু মেন্টাল এজ তো বাড়েনি না। মেন্টাল এজ উইথ as you keep on developing skills, honing the skills, mental age goes down, and you have the guts, you have the passion to do more, to spread more, to spread your word, to spread your work, so that people, এবং লোকে যখন বলে যে তোমাকে এখানে দেখেছি, তোমার এইটা ভালো লেগেছে, আরেকটু শোনা, আসতে পারবি কিনা কথা, I feel energized, I feel more young, and I keep on going to places, addressing gatherings,
পারফর্মিং ইন ফাংশন। এবং আমি এই বয়সে কিন্তু নাচ শিখেছি, মানে কারণ আমার মনে হচ্ছিলো যে আমি গানের সাথে যে নাচটা করি কিছু বেসিক স্টেপস হয়তো শেখা দরকার। সো আমি কিন্তু একটা স্টুডেন্টকে মানে গুরুদক্ষিণা দিয়ে নাচ শিখেছি যে এই স্টেপসগুলো আমার করা দরকার, যে বেসিক আমার গানের সাথে যাতে চলে। সো আই এম ভেরি সিনসিয়ার পারসন, যে আমি যেটাই করি তার জন্য সময়েরও অভাব হয় না। ক্রিটিসিজম তো থাকবে, কে না আছে, মোদিজিকেও লোকে ক্রিটিসাইজ করছে, মমতা দিদিকেও ক্রিটিসাইজ করছে, ট্রাম্পকেও ক্রিটিসাইজ করছে, বাইডেনকেও ক্রিটিসাইজ করছে, পুটিনকেও করছে, আর আমি তো সেখানে একটা ইঁদুরের মতো। সো ইউ হ্যাভ টু, দ্য মোর ইউ গো, দ্য মোর পিপল ক্রিটিসাইজ, মোর ইউ গেট এনার্জাইজ টু প্রুভ দেম রং, অ্যান্ড মোর ইউ বিকাম আ বেটার ভার্সন অফ ইয়ারসেলফ। আমার কারোর সাথে কম্পিটিশন নেই। আমার কম্পিটিশন গতকালের আমির সাথে আজকের আমি, এবং আগামীকালের কম্পিটিশন আজকের আমার সাথে আগামীর আমি। সুতরাং আই এম ডান উইথ দ্যাট, travel a long way and keep on improving myself so that I can contribute back to the society and hold strongly the hands of my family, my organization, so that everyone benefits from my association with them. অদ্ভুত অদ্ভুত সুন্দর। মানে আমরা আজকে জানো তুমি এই যে বললে খারাপ লেগেছে কিনা, এর জন্য একটা শায়ের ইউজ করি, বলে गिरना भी अच्छा होता है, औकात का पता चलता है, बढ़ते हैं हाथ जब उठाने को अपनों का पता चलता है। हमने अक्सर झूठे लोगों को मुस्कुराते हुए देखा है। जो लोग चिल्लाते हैं वो लोग अच्छा होता है, क्योंकि जो लोग झूठे होता है हमने अक्सर उसको मुस्कुराते हुए देखा है। যে সামনে হাসলো তার মানে পেছনে গিয়ে কি করলো এবং পড়ে গেলে কে হাত তোটালো, তখন বোঝা যায় কে আপন কে পর। এবং আমি আজকে একজনকে বলছিলাম, যারা কিছুটা করতে চেষ্টা করছি, যারা কিছুটা পরিচিতি পেয়েছি, কিছুটা সাফল্য পেয়েছি, ধরো আজকে যারা বড় সাফল্য তাদের তো খুব মিনিস্কিউল আমাদের সাফল্য কি পরিচিতি, তাদেরও যারা যেটুকুনি সাফল্য পেয়েছে তাদের তার যে 95% হচ্ছে তাকে ক্রিটিসাইজ করবে, 5% কিন্তু বলবে কিংবা রিয়েলাইজ করবে হ্যাঁ সত্যিই ভালো। সেই 5%ই কিন্তু করতে করতে বেশি হবে, এবং অত্যন্ত সফল জায়গায় করলেও কিন্তু অনেকে ক্রিটিসাইজ করবে, সেটা মেনে নিতে হবে। আজকে ট্রাম্প সাহেবের কত ক্রিটিসাইজার, আজকে মোদি সাহেবের কত ক্রিটিসাইজার, আজকে মমতা ব্যানার্জির কত ক্রিটিসাইজার। সো যে যত বড় হবে তার ক্রিটিসিজম তত বড় স্কেলে হবে। সে যদি সেটা নিয়ে চলতে পারে তাহলে সে সেই পজিশনে থাকবে, নাহলে সত্যি নাহলে পাগল হয়ে যাবে তো, তাই না? আজকে পৃথিবীর সবচেয়ে বৃহৎ মানে পাওয়ারফুল কান্ট্রির প্রেসিডেন্টের সারা বিশ্বভরে ক্রিটিসাইজার, তো সেটা নিয়ে চিন্তা করলে তো জীবনে জানা আমরা যদি এইটুকুনি না নিয়ে ক্রিটিসিজম না নিয়ে চলতে পারি তাহলে তো আমরা এগোতেই পারবো না। এক্সপ্লোর উইথ দীপদত্ত এই চ্যানেলে আপনারা আমাদের যত ছাত্র বন্ধু বা বান্ধবীরা রয়েছে তারাও শোনে, তো তাদের কাছে আজকের যে এই আমাদের পডকাস্টটি হচ্ছে অদ্ভুত শিক্ষণীয় বিষয়। কুছ তো লোক কহেগা, লোগো কা কাম হ্যায় कहना, কিন্তু আমাদের জীবনে কালকের আমি, গতকালকের আমার সাথে আজকের আমার কি পরিবর্তন বা কি আপগ্রেডেশন হলো সেটাই কিন্তু বিচার্য বিষয়। তো আমরা আজকে প্রফেসর সুজয় বিশ্বাস ওনাকে পেয়েছি আমাদের এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে। অদ্ভুতভাবে ওনার আজকে আনকাট, আমি একদম সোজা করে বলতে পারি আনকাটভাবে আমরা সুজয়দাকে আজকে পাওয়ার চেষ্টা করছি, যে যেখানে কোনো লেয়ার থাকবে না, যে কথা সুজয়দা হয়তো কোথাও বলতে পারেনি সেটা আজকে এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলে বলে যেতে বাধ্য হবে। তো তোমরাও ভালোভাবে শুনতে পারো, শিখতে পারবে অনেক কিছু, প্রচুর জায়গা রয়েছে যেখান থেকে তোমরা লার্ন করতে পারো, এবং প্রতিদিন প্রতিনিয়ত নিজের সাথে নিজের কম্পেয়ার করার চেষ্টা করো। গতকালকের তুমি আর আজকের তুমি দুটোর মধ্যে কোথায় ডিফারেন্স সেটা দেখো। আপগ্রেড হয়েছো? এই যে একটু আগে আমরা কথাটা শুনলাম যে কোনো একটা জায়গাতে যে তুমি শুধুমাত্র তোমার ওই ক্রিটিসিজমটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে তুমি কি আদৌ অ্যাজ এ শিক্ষাবিদ তুমি কি পড়াশোনাটা করছো ডেলি, দ্যাটস দ্য ম্যাটার, দ্যাটস দ্য ব্যাপার, যে তুমি কি তোমার কাজটা করছো, এটা কিন্তু ম্যাটার করছে। কে কি বললো, কি ড্রেস পরলে কি পরলে না, এটা কিন্তু ম্যাটার করছে না। অদ্ভুত সুন্দর, অদ্ভুত, মানে আমি তো সিরিয়াসলি আজকের আগেও যতটা সুজয়দাকে শ্রদ্ধা করতাম, এখন শুনতে শুনতে আমার আরও বেশি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। আর আমি তো নিজে এক্সপ্লোর করছি, অনেক জিনিস আমি শিখছি, জানছি, আর তোমরাও শিখছো আশা করি। তো
আগে সাবস্ক্রাইব করে নাও, যাতে এরকম আরও পডকাস্ট যেগুলো আসবে সেগুলো যেন মিস না হয়। আচ্ছা সুজয়দা, তোমার মতে আগামী 20 বছরে শিক্ষা ব্যবস্থার কি কি পরিবর্তন হতে পারে বলে তুমি মনে করো? যেটা আমি আগেও বললাম তোমাকে যে আমার অনেক ছাত্রবন্ধু বা বান্ধবী রয়েছে যারা কিন্তু এক্সপ্লোর উইথ দীপদত্ত এই চ্যানেলটি শোনে। তাহলে তারা এইচএসের পরে তারা কী রকম শিক্ষা নিয়ে তারা যদি পড়বে বলে ভাবে, তাতে যেন তাদের একটু ইমপ্রুভ হয়, তাদের যেন তাদের ভবিষ্যৎটা সুরক্ষিত হয়, সেটা তুমি যদি একটু বলো আজকে। শোনো, এই আগামী 20 বছর নিয়ে আমি যদি বলতে যাই, কোনো উত্তর দিই, তাহলে আমি খুব মিথ্যা কথা বলবো। তার কারণ দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং সো র্যাপিডলি। আগামী 2 বছরে কী হবে তাই জানি না। আগামী 20 বছর বলতে পারলে তো আমি ঈশ্বরের হয়ে যাব, 1 নম্বর। সেকেন্ড হচ্ছে, আমরা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব না, আমরা বর্তমান নিয়ে চিন্তা করব। বর্তমানে কি করতে পারি, বর্তমানটা কোন দিকে চলেছে, সেই ডিরেকশনটা, কেন এটা তো চেঞ্জিং। আমি বলি চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। 20 বছরে কোথায় যে আমরা যখন শুরু করেছিলাম না, আমরা যখন ছোট ছিলাম, তখন পাড়ায় একটা ওই কালো ফোন ছিল, একটা কালো ফোন ছিল, অনেকে তোমরা যারা দেখছো হয়তো দেখোনি, ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করতে হতো। ল্যান্ডলাইন ঘুরিয়ে ঘুরিয়ে ডায়াল করতে হতো, একটা কালো ফোন পাড়ায় একটা থাকতো। সবাই যখন ফোন নাম্বার দিয়ে লিখতো পিপি, মানে পিপির পুরো ফর্মটা আমি জানি না, মানে পাশের বাড়ি হয়তো সেইটা করার জন্য সেটা পিপি বলতো। এবং লোকে এসে বসে থাকতো যে 8:15 ফোন হবে। আমার ঠাকুরদা অ্যাডভোকেট ছিলেন, তো ওনার ফোন ছিল, সেটা পড়বো। আমরা ভাবতাম পাড়ায় আমাদের কী দারুণ রেসপেক্ট। লোকে এসে, একসময় 77 সালে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন এলো, 6টা থেকে 6:30 থেকে 9:30। আর আজকে স্মার্ট টিভিতে আমাদের যারা ডোমেস্টিক হেল্প, ড্রাইভার, সার্ভিস, সবাই তারা কিন্তু নেটফ্লিক্স কিংবা হইচইতে সিনেমা দেখতে হয়। শুনুন, দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ। আমরা পুরো একটা প্যারাডাইম শিফট দেখেছি। ন্যারেটিভ অফ দ্য লাইফ চেঞ্জ করে গেছে। সেখানে আমি এখন বলবো, এখন কম্পিউটারের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবাই শুড বি কম্পিউটার লিটারেট। যে আমি আর্টস পড়ি, সায়েন্স পড়ি, কমার্স পড়ি, আমরা শুড বি কম্পিউটার লিটারেট অ্যান্ড ফলো যে কী আসছে, আগামী দিন কী আসছে। টেসলা এমন একটা গাড়ি নিয়ে আসছে, যে গাড়ি হয়তো ড্রাইভারলেস গাড়ি, শুধু ড্রাইভিং প্রফেশনটাই হয়তো থাকবে না। তাহলে কি থাকবে? তার মানে কি চাকরি চলে যাবে? নো। তার কারণ হচ্ছে, যখন কম্পিউটার এসেছিল সবাই ভেবেছিল চাকরি চলে যাবে, কিন্তু কম্পিউটার কিন্তু অনেক চাকরি জেনারেট করেছে। সার্ভিস সেক্টরে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য বেস্ট, সফটওয়্যার ইজ ইন্ডিয়া। সো আমরা কিন্তু আগামী দিনে যেন টেকনোলজি ইউজ করতে পারি, সেই জন্য আগামীর জন্য তৈরি হয়। 2-4 বছর বাদে এরও একটা প্যারাডাইম শিফট হবে। বলছে যে চোখে এখন তো জিপিএস দিয়ে আমরা ট্র্যাক করে, এই দীপদত্তর বাড়ি করার জন্য আমার কাউকে ফোন করতে হয়নি, আমি জাস্ট আমার জিপিএসে দিয়ে দিয়েছি, ওর এই ঠিকানাটা দিয়েছি, বাঁদিক ডানদিক বাঁদিক করে। আগামী দিনে বলছে চোখে চশমা থাকলে একটা, মানে এখন ইউএসএতে গুগল লেন্স দিয়ে তুমি করে দিতে পারবে। সুতরাং এই যে মাইন্ড স্টাডি করা কোথায় যাচ্ছে, 20 বছর করলে আমাকে একদম লোকে অশিক্ষিত বলবে, যে 20 বছর আমি একদম অতটা অশিক্ষিত নেই যে 20 বছর প্রেডিক্ট করা। আগামী দিনটার জন্য প্রত্যেক দিন, যেটা বলছে প্রত্যেক দিন পড়াশুনো করতে হবে, প্রত্যেক দিন কী চেঞ্জ আসছে স্টাডি করতে হবে, প্রত্যেক দিন আমি কোথায় যাই তার রেসপেক্টে আমাকে ডেভেলপ করতে হবে, যাতে আগামী দিনে আমার কোনো প্রবলেম, মানে আমি যাতে থাকতে পারি। এবং যদি ওপরে যেতে হয়, তাহলে অন্যের চেয়ে কতটা বেশি করতে পারি। বলছে একটা অ্যাথলিট 15 বছর ধরে চেষ্টা করে যে 0.015 সেকেন্ড যাতে সে টাইম কমাতে পারে, একটা রেকর্ড করতে পারে। সুতরাং আমরা তো 15 মাসে কিছু না হলে হতাশ হয়ে পড়ি। ইটস নট লাইক দ্যাট। তাই জন্য বলি যে कीप ऑन ट्राइंग। আমি বলি वक्त से पहले नसीब से ज़्यादा कुछ नहीं होता, लेकिन कोशिश करना चाहिए, क्योंकि कोशिश करने वालों की कभी हार नहीं। এবং যদি নাও পাই, তাহলে অন্তত এই হতাশাটা থাকবে না যে আমি তো চেষ্টাই করলাম না। সো কিপ অন ট্রাইং অ্যান্ড ইউ উইল রিচ হোয়াট এভার ইউ ডেস্টাইন্ড আফটার দ্যাট হার্ড ওয়ার্ক। আমরা একদম অন্তিম লগ্নে চলে এসেছি। তো আশা করি আজকের যে আমাদের পডকাস্ট সেশনটি হলো, এটা অদ্ভুত সুন্দর, এবং আমার মনে হয় তুমি এই ধরনের কোয়েশ্চেন বা এই ধরনের উত্তর খুব কমই হয়তো অন্য জায়গায় দিয়েছো। এরকম এত ডিপ ডাউন, ড্রিল ডাউন কি হয়েছে? জেনারেলি আমি যেহেতু নিজেই চ্যানেল রান করি, আমি একটা টক শো রান করি। আমি একটু আগে বলছিলাম পডকাস্টারের পডকাস্ট হচ্ছে। সুতরাং আমি খুবই কম ইন্টারভিউ দিই, আমি নিজের এর সম্বন্ধে কম ইন্টারভিউ দিই। তাই জন্য আমার যে রিয়েলাইজেশন অ্যাবাউট লাইফ এবং রিয়েলাইজেশন ফ্রম ইন্টারভিউইং 450 পিপল, আমি একটা বইয়ে নিয়ে আসছি, লিখছি আর কি, মাই এক্সপিরিয়েন্স। এবং সেখানে বইটার শিরোনাম কি হতে চলেছে?
আমরা একটু যদি এখানে তুমি যদি একটু আমি reveal এখনো করো। আমরা 4-5টা নাম করেছি। ইট উইল বি এ মোটিভেশনাল বুক আর কি, Okay, মোটিভেশনাল বুক okay. উইচ উইল ইনক্লুড মাই লাইফ অ্যান্ড মাই এক্সপিরিয়েন্স উইথ দ্য পিপল হু হ্যাভ গন প্লেস। আমার কাছে কে আসেননি? বন্ধন ব্যাংকের ফাউন্ডার এসছেন, চন্দ্রশেখর ঘোষ এসছেন, হর্ষ নেউটিয়া এসছেন, জহর সরকার সাহেব এসছেন, ডোনা গাঙ্গুলি এসছেন, অরূপ রায়চৌধুরী, মানে উনি 15 বছর একটা নবরত্ন কোম্পানির সিইও ছিলেন, পার্থ ভট্টাচার্য কোল ইন্ডিয়ার চেয়ারম্যান এসছেন, বিক্রম ঘোষ, গৌতম ঘোষ, অঞ্জন চ্যাটার্জি, সৌমিত্র চট্টোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, ফাদার ফেলিক্স রাজ, ফাদার ডমিনিক সেভিও, মানে নানান জিনিস, মানসী রায়চৌধুরী এসছেন, মেঘদূত রায়চৌধুরী, মানে যারা, অনিশ চক্রবর্তী এসে, মানে যখন যাকে পেয়েছি আমি, মানে অ্যান্ড দে হ্যাভ কাম টু মাই শো। সুতরাং সেই এক্সপিরিয়েন্সটা অ্যালং উইথ মাই লাইফ এক্সপিরিয়েন্স উইচ ক্যান গিভ আ বেটার লাইফ, সেটা নিয়ে আসতে আমি চেষ্টা করেছি। এবং আমি কখনো সত্যি খুব কম নিজের ইন্টারভিউ দিয়েছি, তাই জন্য আমার বই লেখার এটা, তার কারণ হচ্ছে এই যে জীবন বোধ, আমার জীবন পড়ে যে বিরাট কারো লাভ হবে সেটা মনে, কিন্তু আমার লাভ হবে যে আমি অন্তত ডকুমেন্ট করতে পারি না। একটা বইয়ের একটা লেখার কিন্তু একটা অন্যরকম মূল্য এখনও আছে। সেই বইটা ডিজিটাল বই হতে পারে, কিন্তু পড়ার না এখনও পড়লে একটা হয়, তাই জন্য আমি সেটা চেষ্টা করে যাচ্ছি, সেটাকে একটা ভালো ফর্ম দেওয়ার, যতক্ষণ না আমি স্যাটিসফাইড হব। আমার অন্তত এগেন আমি যে আমার অন্তত মনে হবে সেটা দারুণ বই না হতে পারে, আমার মনে হবে আই হ্যাভ গিভেন মাই বেস্ট অ্যান্ড দিস দ্য বেস্ট আই কুড হ্যাভ গিভেন রাইট এট দিস পয়েন্ট। এবং প্রথম যেহেতু বই, অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার আমার একটা প্রোডাক্ট দরকার, সেটা হচ্ছে যদি জয়ের পথের সঙ্গে সুজয় তার ডিজিটাল প্রোডাক্ট হয়, তার হার্ড কপি অফ দ্য প্রোডাক্ট হবে, আমার বই হার্ড কভার হবে, এবং সেইটা আমি আই উইল ট্রাই টু বি আ বেটার স্পিকার, আ বেটার মোটিভেটার। এবং যত দিন যাবে তত তো আমরা প্রত্যেক দিন তো বলে যতদিন বাঁচি ততদিন শিখি, সুতরাং সেইটা আমি করে যাব। এবং সবাইকে বলবো যে সাকসেস কিন্তু এমনি আসবে না, এবং অনেকটা চেষ্টা করার পরও যখন মনে হচ্ছে আসবে না, তখনই হয়তো হাতে এসে ধরা দেবে। কিপ অন ট্রাইং। দুটো কবিতা বলে আমি আমার পার্টটা শেষ করব। ওয়ান ইজ আ লাস্ট পোয়েম, দের ইজ এ পোয়েম কল ডোন্ট কুইট, এবং তার শেষ স্ট্যান্জাটা আমি সবসময় এখানে রিসাইট করি, তা ভীষণ ভাল লাগে আমার, ভীষণ নিজের মোটিভেটেড লাগে। বলছে, সাকসেস ইজ ফেলিয়ার টার্ন ইনসাইড আউট, the silver tint of clouds of doubt, and you never know how close you are. You may be near, but it's so far. So stick to the fight when you're hardest hit. Stick to the fight when you're hardest hit. It when things seem worst. It when things seem worse, that you should not quit, that you should not quit, that you should not quit. সুতরাং যখন বলছে যে কাছে এসে ছেড়ে দিলে, বা 3 feet from goal, অনেক আছে যে শেষ অবধি চেষ্টা করলাম, সো ইউ হ্যাভ টু দ্যাট। এবং আমি সকালবেলা করোনার সময় এটা খুব বলতাম, দের ইজ আ প্রেয়ার অফ সিরিনিটি। সিরিনিটি মানে পিস অফ মাইন্ড। বলছে, গড গ্রান্ট মি দ্য সিরিনিটি টু অ্যাকসেপ্ট থিংস উইচ আই ক্যানট চেঞ্জ, কারেজ টু চেঞ্জ দ্য থিংস দ্যাট আই ক্যান, অ্যান্ড উইজডম টু নো দ্য ডিফারেন্স বিটুইন হোয়াট আই ক্যান অ্যান্ড হোয়াট আই ক্যানট, সেইটা। অ্যান্ড আই উইল এন্ড উইথ মাই ফেভারিট শায়রি উইচ আই রিসাইট ইন এভরি প্ল্যাটফর্ম। অনেক প্ল্যাটফর্মে মোটিভেশনাল টকিং করে, আমি ইন্টারভিউ দিই না, কিন্তু মোটিভেশনাল টকিং কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, নানান কর্পোরেটস, তার মধ্যে স্পেশালিটি রেস্টুরেন্টস আছে, তার মধ্যে উডল্যান্ডস হসপিটাল আছে, বিভিন্ন জায়গায়, ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল, যেটা সরোজগুপ্ত ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড ক্যান্সারে আমি করেছি, বিভিন্ন জায়গায় আমি এই এর কাছে যে হসপিটালটা আছে আমাদের, ওই হসপিটালের নাম কি জানো, আমাদের এই যে রাজারহাটের শেষে যে চার্নক হসপিটাল, আমি এরকম আমি দিয়ে বেড়াই এরকম। সো সেইখানে প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিংবা টেকনোলজি প্ল্যাটফর্মে, যেটা যখন যে প্ল্যাটফর্মে না বলে, যে কবিতাটা না বলে শেষ করি না, সেটা হচ্ছে দ্য পোয়েম রিটেন বাই নান আদার দ্যান দি ফাদার অফ লিজেন্ডারি অমিতাভ বচ্চন, পণ্ডিত হরবংশ রায় বচ্চন। উনি ছেলের জন্যই, মানে অমিতাভ বচ্চনের জন্যই সেই কবিতাটা লিখেছেন, যখন উনি কলকাতায় চাকরি করতেন, ওয়াজ নট এবল টু ডু এনিথিং, অ্যান্ড দেন হি ওয়েন্ট টু বম্বে অ্যান্ড হিজ ফিল্মস ওয়ার ফ্লপিং ওয়ান আফটার দি আদার। I had the privilege of reciting that in front of Abhishek Bachchan in 2018 India Today conclave held in Oberoi Grand. 3 stanza আমি বলে শেষ করব, and won't speak a word more after that. First stanza, it says, and I quote, लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। नन्ही चीटी जब दाना लेकर चलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है, 100 बार फिसलती है। चढ़कर गिरना, गिरकर चढ़ना ना आखरती है, आखिर उसकी मेहनत बेकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। The second stanza,
डुबकियां सिंधु में गोताखोर लगाता है, डुबकियां सिंधु में गोताखोर लगाता है, जा जाकर खाली हाथ लौट के आता है, जा जाकर खाली हाथ लौट के आता है। मिलते नहीं सहजी मोती गहरे पानी में, मिलते नहीं सहजी मोती गहरे पानी में, मुट्ठी उसकी हर बार खाली नहीं होती, मुट्ठी उसकी हर बार खाली नहीं होती। कोशिश करने वालों की कभी हार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। अंतिम पद और द लास्ट स्टैंजा व्हिच टॉक्स ऑफ सक्सेस फ्रॉम फेलियर, इट सेज एंड आई कोट, असफलता एक चुनौती है, उसे स्वीकार करो। असफलता एक चुनौती है, उसे स्वीकार करो। क्या कम रह गए इसे ढूंढो और सुधार करो, क्या कम रह गए इसे ढूंढो और सुधार करो। जब तक ना हो सफल, जब तक ना हो सफल, नींद चैन को त्यागो तुम, जब तक ना हो सफल, नींद चैन को त्यागो तुम। संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम, संघर्ष का मैदान छोड़कर मत भागो तुम। कुछ किए बिना ही जय जयकार नहीं होती, कुछ किए बिना ही जय जयकार नहीं होती। कोशिश करने वालों की कभी हार नहीं होती, कभी हार नहीं होती, कभी हार नहीं। थैंक यू, नमस्कार। অদ্ভুত। তো কোশিশ করনে वालों की कभी হার नहीं होती। আর সেম জিনিস আমি অ্যাজ এ বোলপুরের থেকে যেহেতু রয়েছি, তো বোলপুর থেকেও আমরা শুনি ছেড়ে দিলে সোনার গৌড় আর তো পাবো না। তো ছেড়ে দিলে চলবে না, ডোন্ট কুইট। আমার যত বন্ধুরা রয়েছে সবাইকে বলবো যে আরও আমাদেরকে নতুন নতুনভাবে নিজের জীবনকে এক্সপ্লোর করতে হবে। সঙ্গে এক্সপ্লোর উইথ দীপদত্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে। এরকম অনেক মানুষজন আমাদের কাছে কিন্তু প্রত্যেক দিন আসছেন, তাদের জীবনের ওঠাপড়া, তাদের জীবনের সংঘর্ষ, তাদের জীবনের চুনৌতি, সেগুলো তারা কিভাবে ওভারকাম করছেন, তাদের ব্যর্থতা, তাদের হাসি আমরা দেখতে পাই, কিন্তু তাদের ব্যর্থতা কি আমরা দেখতে পেরেছি? তাদের ব্যর্থতা তারা কিভাবে ম্যানেজ করেছেন, এগুলো কিন্তু জানার জন্য এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। আজকের জন্য এটুকুই।